মরিয়মের হাতে তখনও মেহেদির রং শুকায়নি, অথচ নতুন স্বামী ঠান্ডা গলায় বলে উঠল, আমাদের যে বিয়ে হয়েছে কলেজের কেউ যদি জানে, ওই দিনই হবে তোমার শেষ। কথাটা শুনে মরিয়ম একটুও কষ্ট পেল না, বরং তার ঠোঁটের কোণে হালকা এক চওড়া হাসি ফুটে উঠল। এটাই তো হওয়ার কথা ছিল। সে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমিও বলবো না। যাকে নিজে চাচাতো ভাই বলতে ইচ্ছা করে না, তাকে আবার স্বামী বলবো? আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে? মায়েদের ভ্রু কুঁচকে গেল। বেশি কথা বলছো তুমি। মরিয়ম সঙ্গে সঙ্গে মুখটা সামলে নিয়ে হালকা হাসলো। আরে মাহিদ ভাই, আপনি চটছেন কেন? আমি তো মজা করছিলাম। বকা খাওয়ার ভয়ে সে নিজেকে অসহায়ের মতো দেখালো, কিন্তু তাকে দেখে কোনো দিক থেকেই অসহায় লাগছে না। এখন চুপচাপ আমার রুম থেকে বের হও তুমি। মায়েদের ধমক শুনে মরিয়ম একটু কেঁপে উঠল। মনে মনে বিরক্ত হয়ে ভাবলো, বেয়াদবটা এখনো বকে যাচ্ছে। এখন তো আমি ওনার বউ, একটু তো সম্মান করতেই পারে আমাকে। তা না, কিভাবে বের হতে বলছে দেখো। এসব ভাবতে ভাবতে ঠোঁট বাঁকিয়ে একবার মাহিদের দিকে তাকালো সে, কিন্তু আর কিছু না বলে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। তারপর চুপচাপ দরজা ঠেলে রুম থেকে বের হয়ে গেল মরিয়ম। বের হয়ে মনে মনে বিড়বিড় করলো, আমি তো আর সাধে ওনাকে বিয়ে করি নাই। আব্বু আর বড় আব্বুর জন্যই তো বিয়ে করতে হয়েছে। আমি তো মেয়ে, না করলেও কেউ শুনতো না। উনি তো ছেলে, তাহলে উনি কেন না বললেন না? নিজের পছন্দের কাউকে বিয়ে করলেই তো পারতেন। আমার কি? এসব ভাবতে ভাবতে সে সামনে তাকিয়ে দেখলো, দাঁড়িয়ে আছেন তার দাদি। মুখে সে চেনা মুচকি হাসি। দাদিকে দেখে মরিয়মের রাগটা যেন আরো বেড়ে গেল। মনে মনে বল, সব দোষ এই বুড়ি আর তার সেই গুণধর ছেলেদের। নিশ্চয়ই ওনার বুদ্ধিতে সব করেছে ওনার ছেলেগুলো। বিরক্ত মুখে দাদির পাশ কাটিয়ে সে নিজের রুমে ঢুকে দরজাটা জোরে টেনে দিল। তারপর বিছানায় বসে হাতের মেহেদিটা একবার দেখে ফিসফিস করে বলল, বিয়ে তো হয়ে গেছে, এখন দেখা যাক এই নাটকের শেষ কোথায় গিয়ে থামে। রুমে শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল মরিয়ম। তার মাথায় ঘুরপাক খেতে লাগলো একের পর এক প্রশ্ন। আচ্ছা, উনি কেন ওনার পছন্দের মেয়েটাকে বিয়ে করলেন না? তারা তো একে অপরকে ভালোবাসতো, তাই না? আমার তো তাই মনে হয়। তাহলে বড় আব্বু যখন আমার সাথে বিয়ের কথা বললেন, তখন উনি এমন করলেন কেন? ভাবতে ভাবতে মরিয়মের মনে পড়ে গেল কয়েকদিন আগে সেই ঘটনাটা। কলেজে মাহিদ ছিল সবচেয়ে কড়া প্রফেসরদের একজন। যদিও সে শুধু প্রফেসর না, পারিবারিক বড় বিজনেসও সামলাতো। প্রফেসর হওয়াটা যেন তার শখের মতোই ছিল, কিন্তু সেই শখটাই মরিয়মের জীবনে ঝামেলা হয়ে দাঁড়িয়েছিল। কলেজে গেলেই বকা, বাড়িতে গেলেও বকা, পড়াশোনায় মন দাও। এভাবে সময় নষ্ট করলে কিছুই হবে না। প্রতিদিন এই একই কথা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গিয়েছিল মরিয়ম আর তার বান্ধবীরা। একদিন তারা সবাই মিলে বসে একটা ভয়াবহ বুদ্ধি বের করল। বুদ্ধিটা ছিল মাহিদকে প্রেমে ফেলা। এখন প্রশ্ন হলো, কার সাথে? হঠাৎই মরিয়ম খেয়াল করেছিল রিয়া ম্যাম প্রায়ই মাহিদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসেন। ব্যাস, মরিয়মের মাথায় তখনই একটা দুষ্টু প্ল্যান ঢুকে গেল। পরের দিন সে একটা লাল গোলাপ জোগাড় করলো, সঙ্গে একটা ছোট চিরকুট। সেখানে লিখলো, আমার হাসি কি আপনি দেখেন না মিস্টার? মরিয়ম জানতো রিয়া ম্যাম মাহিদকে মিস্টার বলে ডাকেন, তাই লেখাটাও সেভাবেই লিখলো। তারপর সে আর তার বান্ধবীরা চুপি চুপি সেই গোলাপ আর চিরকুটটা রেখে দিল মাহিদের অফিস রুমে। সব কাজ শেষ করে তারা গিয়ে দাঁড়ালো অফিস রুমের জানালার পাশে। সেখান থেকে ভেতরটা দেখা যায়। কিছুক্ষণ পর মাহিদ রুমে ঢুকলো। টেবিলের উপর রাখা লাল গোলাপ আর চিরকুটটা দেখে সে থেমে গেল। ধীরে ধীরে চিরকুটটা হাতে তুলে পড়লো। কয়েক সেকেন্ড চুপ করে থাকলো সে। তারপর হঠাৎ করে ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠলো। জানালার আড়াল থেকে সেটা দেখে মরিয়ম আর তার বান্ধবীর অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। মরিয়ম মনে মনে বলল, বাস, খাওয়ার জন্য রেডি হন আমার প্রাণপ্রিয় মাহিদ ভাই। এরপর তারা একই কাজ করলো রিয়া ম্যামের সাথেও। একটা গোলাপ আর চিরকুট চুপি চুপি রেখে দিল তার টেবিলে। চিরকুটে লেখা ছিল, আপনি কি মনে করেন আপনার হাসি আমি লক্ষ্য করি না মিস রিয়া? চিরকুটটা পরে রিয়া ম্যামের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তার চোখে মুখে এমন এক খুশি ফুটে উঠল যেন তিনি নিশ্চিত এই গোলাপ আর কথাগুলো মাহিতি দিয়েছে। জানালার বাইরে দাঁড়িয়ে সব দেখছিল মরিয়ম আর তার বান্ধবীরা। মরিয়ম ঠোঁট চেপে হাসতে হাসতে ফিসফিস করে বলেছিল, ব্যাস, এখন শুরু হবে আসল নাটক। প্রায় এক সপ্তাহ ধরে সে একই কাজ করে গেল। প্রতিদিন নতুন নতুন চিরকুট লিখে কখনো মায়েদের টেবিলে, কখনো রিয়া ম্যামের টেবিলে রেখে আসতো। চিরকুটগুলোতে কখনো মিষ্টি খোঁচা, কখনো রহস্যময় কথা, যেন দুজনের মাঝে কোনো গোপন আলাপ চলছে। মাঝে মাঝে মরিয়ম নিজেই ভাবতো, এইভাবে যদি আমি মাহিদ ভাইকে চিরকুট দিতাম, তাহলে হয়তো ওনার সাথে আমারই প্রেম হয়ে যেত। ভাবনাটা মাথায় আসতে সে নিজে হেসে ফেলতো। ধুর, আমি আবার ওনার সাথে প্রেম করব কেন? ওনারা নিজেরাই করুক। সময় যেতে যেতে মরিয়ম বুঝতে পারলো তার প্ল্যান সত্যি কাজ করছে। মাহিদ আর রিয়া ম্যামের মাঝে যেন সত্যি কিছু একটা শুরু হয়েছে। সেই বুঝতে পেরেই মরিয়ম চিরকুট দেওয়া বন্ধ করে দিল। এরপর সে খেয়াল করলো মাহিদ আগের মতো তাকে আর বকাঝকা করে না। আর রিয়া ম্যাম তো তাকে মাহিদের কাজিন বলে অনেকটা ছাড় দিতে শুরু করলেন। সবকিছু যেন ঠিকঠাকই চলছিল। মরিয়মা ভেবেছিল তার ছোট্ট দুষ্টুমি এখানেই শেষ, কিন্তু এই সুখ বেশি দিন টিকলো না। ভাবতে ভাবতে তার মনে ভেসে উঠল কালকের বিকেলের ঘটনা।
ড্রয়িং রুমে সবাই বসেছিল, তখনই হাশেম আলী গম্ভীর গলায় বলেছিলেন, মাহিদ, আমি চাই তোমার আর মরিয়মের বিয়ে দিতে। আশা করি তোমার কোনো আপত্তি থাকবে না। কথাটা শুনে ঘরে থাকা অনেকেই খুশি হয়ে উঠেছিল, কিন্তু খুশি হতে পারেননি দুজন, মাহিদ আর মরিয়ম। মরিয়ম তখন মনে মনে ভেবেছিল, মাহিদ ভাই তো না বলেই দেবে, তাহলে আর কোনো চিন্তা নেই। ঠিক তখনই মাহিদ হঠাৎ উঠে দাঁড়িয়ে বলেছিল, আমি এই তার ছেঁড়া মেয়েকে কোনোভাবে বিয়ে করব না। কথাটা বলেই সে বসা জায়গা থেকে উঠে দাঁড়ালো। মরিয়মের রাগ হয়েছিল, কিন্তু বাবার সামনে কিছু বলল না। হাসাম আলী রাগী কণ্ঠে বললেন, কি বলছো তুমি? ও আমার ভাই, হামিদ আলীর একমাত্র মেয়ে, আমাদেরই রক্ত। আমি ওর সাথে তোমার বিয়ে দেব? মাহিদ গম্ভীর গলায় বলল, আমি করব না। হাশেম আলী কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন, কেন, তোমার কি কোনো পছন্দ আছে? এই প্রশ্ন শুনে মরিয়মের মনটা হঠাৎ আনন্দে ভরে উঠেছিল। সে মনে মনে ভাবলো, এবার তো মাহিদ ভাই রিয়া ম্যামের নাম বলবেই। কিন্তু মুহূর্তেই তার সেই আশা ভেঙে গেল। মাহিদ ঠান্ডা গলায় বলল, আমার কোনো পছন্দ নেই, কিন্তু আমি এই মেয়েকে বিয়ে করব না। কথাটা শুনে হামিদ আলী নরম গলায় বললেন, ভাইজান, ও যখন চাইছে না তাহলে থাক না। কিন্তু হাশেম আলী কঠোর গলায় বললেন, না, আমি ওদের বিয়ে কালই দিব। পরে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন সিদ্ধান্ত পাল্টেছি, কালই আকদ হবে। আর মরিয়মের কলেজ শেষ হলে আনুষ্ঠানিক বিয়ে হবে। এই কথা বলে তিনি উঠে চলে যেতে লাগলেন। পিছন থেকে মায়ের চিৎকার করে বলল, আব্বু, রাস্তার পাগলের সাথে বিয়ে দাও, কিন্তু এই নমুনার সাথে দিও না। কথাটা শুনে মরিয়মের ভীষণ রাগ হয়েছিল, কিন্তু বাবার সামনে দাঁড়িয়ে সে কিছুই বলতে পারল না। শুধু দাঁতে দাঁত চেপে মনে মনে বলেছিল, শালা, প্রেম করতে পারিস, বিয়ে করার কথাটা বলতে পারলি না, এখন আমার কি হবে? ঠিক তখনই দরজার বাইরে কারো হাঁটার শব্দে তার চিন্তার জালটা হঠাৎ ভেঙে গেল। মরিয়ম চোখ পিটপিট করে ছাদের দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারল সে আবার বর্তমানে ফিরে এসেছে। রুমটা একদম নিঃশব্দ। সে ধীরে ধীরে পাশ ফিরে শুয়ে পড়ল। হাতের মেহেদি রাঙা তালুর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। তারপর ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে বলল, ধুর, যা হওয়ার ছিল তাই হয়েছে। কিন্তু পরের মুহূর্তে তার মুখে আবার সেই দুষ্ট হাসিটা ফিরে এলো। তবে একটা কথা বুঝলাম না, মাহিদ ভাই কেন বিয়েটা করল? রিয়া ম্যামের কথা কেন বললেন না পরিবারকে? রাতটা কেটে গেল এইভাবে। পরের দিন কলেজে গিয়ে সবকিছু যেন একদম স্বাভাবিক। অবশ্য স্বাভাবিক হওয়ার ওই কথা, কারণ কেউ কিছু জানে না। কয়েকদিন এভাবেই চলতে থাকলো, কিন্তু একটা জিনিস ধীরে ধীরে মরিয়মের নজরে পড়তে লাগলো। মাহিদ আগের থেকেও তার প্রতি বেশি খারাপ আচরণ করতে শুরু করেছে। কলেজে হোক বা বাসায়, প্রতিটা জায়গাতেই যেন সে মরিয়মের দোষ খুঁজে বের করার চেষ্টা করে। কখনো পড়াশোনা নিয়ে, কখনো আর আচরণ নিয়ে, কখনো আবার একেবারে অকারণেই বোকা। এই বিষয়টা ধীরে ধীরে মরিয়মকে ভীষণ বিরক্ত করে তুলছিল। একদিন তো মাহিদ একেবারে সীমা ছাড়িয়ে গেল। সেদিন বিকেলে মরিয়ম ড্রয়িং রুমে সোফায় বসে নুডলস খাচ্ছিল আর টিভি দেখছিল। বাড়িতে তখন পরিবেশটা বেশ শান্তই ছিল। হঠাৎ কোথা থেকে যেন মাহিদ এসে দাঁড়ালো সামনে। এক মুহূর্ত দেরি না করে সে মরিয়মের হাতের বাটিটা থাবা দিয়ে ফেলে দিল। নুডলস মেঝেতে ছড়িয়ে পড়ল। তারপর রাগী গলায় বলল, এই সামনে না তোমার পরীক্ষা, এখানে বসে টিভি দেখার মানে কি? বাসার মানুষের ইজ্জত সব কি ডুবিয়ে দিবে? মরিয়ম হতভম্ব হয়ে গেল। লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। বাড়িতে তখন বাবা, চাচা কেউ নেই, শুধু আয়েশা বেগম এগিয়ে আসছিলেন কিছু বলার জন্য, কিন্তু মাহিদ হাত তুলে তাকে থামিয়ে দিল। আর একটু দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল মরিয়মের মা, মহিরা বেগম। মরিয়ম একবার মায়ের দিকে তাকালো, চোখে একটা কষ্ট জমে উঠলো। মনে মনে শুধু একটা কথাই বেশি উঠলো, বিয়ে দিয়ে দিলে কি মেয়েরা সত্যি পর হয়ে যায়? আর কিছু না বলে মরিয়ম উঠে দাঁড়ালো। চোখ ভরে উঠেছিল ততক্ষণে। কাঁদতে কাঁদতেই সে নিজের ঘরে চলে গেল। তবে সেই দিনটার ঘটনাটা চুপচাপ শেষ হয়নি। সন্ধ্যায় বাড়িতে ফিরে হাশেম আলী সব শুনে ভীষণ রেগে গেলেন। সবার সামনে মাহিদকে ডেকে বেশ ভালোভাবে বকা দিলেন। কিন্তু সেই বকা শুনেও মাহিদের মুখে তেমন কোনো পরিবর্তন দেখা গেল না। দিন যেতে থাকে, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, নিজের নিয়মে এগিয়ে চলে। নির্লিপ্ত, নির্দয়। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাসে কত কিছু বদলে গেছে, আবার কত কিছু একই রয়ে গেছে। মরিয়ম মাঝে মাঝে ভাবতে বসে, এই সময়টা কিভাবে কেটে গেল, কখন দিনগুলো সপ্তাহে আর সপ্তাহগুলো মাসে বদলে গেল। সে ঠিক বুঝতেই পারল না। শুধু একটা জিনিস ঠিকই বুঝেছে, মাহিদ বদলায়নি। সে এখনো আগের মতোই কঠোর, নিয়ন্ত্রণ প্রবণ, যেন তার চারপাশে অদৃশ্য এক দেয়াল তুলে রেখেছে। তার আচরণে কোথাও একটুও নরম ভাব নেই। মরিয়ম কখনো কখনো অবাক হয়ে ভাবে, কেন সেদিন যখন পরিবারের সামনে দাঁড়িয়ে তাকে বিয়ের কথা বলেছিল, তখন তো মাহিদ চাইলেই বলতে পারতো রিয়া ম্যামের কথা, চাইলেই তো বলতে পারতো তার জীবনে অন্য কেউ আছে, তাহলে বললো না কেন? এই প্রশ্নটা এখনো তাকে তাড়া করে বেড়ায়, একটা উত্তরহীন ধাঁধার মতো। আজ তার সায়েন্স টেস্ট ছিল। পরীক্ষা শেষ করে খাতাটা জমা দিয়ে বেরিয়ে আসার পর হঠাৎ করে তার মনে পড়লো কলেজের পেছনে সেই জায়গাটা। ওখানে একটা জবা ফুলের গাছ আছে। গাছটা তার খুব প্রিয়। কেন প্রিয় সে নিজেও জানে না। হয়তো তার রঙের জন্য, অথবা সেই নির্জনতার জন্য, যেখানে কেউ তাকে খুঁজে পায় না। মরিয়ম ধীরে ধীরে কলেজের পেছনের দিকে হাঁটতে লাগলো। জায়গাটা খুব একটা সহজ না, চারপাশে ঝোপঝাড়,
কাঁটাযুক্ত গাছ। পথটা যেন ইচ্ছা করে কঠিন করে রাখা হয়েছে। তার মনে পড়ল বিউটি স্পেন। হালকা একটা তিক্ত হাসি ফুটে উঠল তার ঠোঁটে। পায়ে পায়ে সাবধানে কাঁটা এড়িয়ে এগোতে লাগলো সে। কখনো হাত কেটে গেল, কখনো অন্য আটকে গেল ডালে, তবুও থামলো না। শেষমেশ সে পৌঁছে গেল। সামনে জবা গাছটা, লাল টকটকে ফুলে ভরা। মরিয়মের চোখে এক মুহূর্তের জন্য নরম একটা আলো ফুটে উঠল, কিন্তু সেই আলোটা টিকলো না। কারণ ঠিক পাশেই বড় একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে দুজন মানুষ। প্রথমে সে বুঝতে পারলো না, চোখ কুঁচকে তাকালো। তারপর হঠাৎ করে বুকের ভেতরটা কেঁপে উঠল। মাহিদ আর রিয়া ম্যাম দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে, কাছাকাছি, খুব কাছাকাছি। মুহূর্তের জন্য মরিয়মের মনে হলো সে হয়তো ভুল দেখছে, হয়তো এটা কোনো কাকতালীয় ব্যাপার, কিন্তু না, এটা বাস্তব। তার পা যেন মাটিতে থেমে গেল। হাতের আঙুলগুলো ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। মাথার ভেতর একসাথে হাজারটা প্রশ্ন ঘুরতে লাগলো। এখানে, এই জায়গায়, এভাবে। তার বুকের ভেতরটা হালকা করে মোচড় দিয়ে উঠল। একটা অদ্ভুত অনুভূতি, যেটা সে ঠিক নাম দিতে পারে না। রাগ, অপমান নাকি অন্য কিছু, সে নিজেই বুঝতে পারলো না। শুধু দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে রইল। তার মনে পড়ে গেল সেই সব দিন, গোলাপ, চিরকুট, দুষ্টুমি, সবকিছু যেন হঠাৎ করে বাস্তব হয়ে তার সামনে দাঁড়িয়ে গেছে। তার ঠোঁট শুকিয়ে এলো। মনে হলো এই দৃশ্যটা দেখার জন্য কি সে এত কাটা পেরিয়ে এখানে এসেছে। হঠাৎ করে খুব হাসি পেল তার, অদ্ভুত তিক্ত একটা হাসি। মনে মনে বলল, বাহ, নাটক তো বেশ ভালোই চলছে। কিন্তু সেই হাসির আড়ালে খুব গভীরে কোথাও নিঃশব্দে ভেঙে পড়লো কিছু একটা। মরিয়ম নিঃশব্দে আরো একটু এগিয়ে গেল। পায়ের শব্দ যেন মাটির ভেতর গিলে ফেললো সে। সামনে একটা ভাঙা দেয়াল। তার আড়ালে গিয়ে দাঁড়ালো। বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে, তবুও নিজেকে সামলে নিয়ে কান পাতল। আজ কেন যেন তার ভেতরটা অস্বস্তিতে ভরে আছে। একটা অজানা টান নাকি আশঙ্কা। কিছুক্ষণ পরে ভেসে এলো রিয়ার কণ্ঠ, ভাঙা, খাপা, কান্নায় ভেজা। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনি কেন বিয়ে করলেন? কেন আমাকে রেখে বিয়ে করলেন? কথাগুলো যেন সোজা এসে আঘাত করলো মরিয়মের বুকে। সে স্থির হয়ে গেল। মায়েদের কণ্ঠ শোনা গেল এবার। স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু তাতে চাপা অস্থিরতা স্পষ্ট। আমি তো তোমাকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোমার তো বিয়ে ঠিক ছিল। আমি কিভাবে আরেকজনের বরাদ্দ আমানত নিয়ে নিতাম বলো? রিয়ার নাকটানা শব্দ ভেসে এলো। তারপর সে কাঁপা গলায় বলল, আমি করবো না ওই বিয়ে। ওই মানুষটা আপনার থেকে ভালো না। প্লিজ, যাকে বিয়ে করেছেন তাকে ডিভোর্স দিয়ে দিন। আমরা বিয়ে করি। এই কথাটা শুনে মরিয়মের বুকের ভেতরটা যেন হঠাৎ করে ফেটে গেল। ডিভোর্স শব্দটা তার কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। সে দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। হাতের আঙুলগুলো ধীরে ধীরে শক্ত হয়ে উঠছে। উপাসে কয়েক সেকেন্ড নীরবতা। মায়ের যেন একটু থমকে গেছে। তারপর ধীরে, কিছুটা অস্বস্তি মিশ্রিত গলায় বলল, কিন্তু ও আমার কাজিন। আমি ওকে ছেড়ে দিলে ওর ভবিষ্যতের কি হবে? এই কথাটা শুনে মরিয়মের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। এটা কি চিন্তা নাকি দায়িত্ব? সে বুঝে উঠতে পারল না। রিয়া আবার বলল, এবার তার গলায় অনুরোধ, যুক্তি আর এক ধরনের স্বার্থপর তাড়না মিশে। শুনেন, আপনাদের তো এখনো আনুষ্ঠানিক বিয়ে হয়নি। আরো 2 বছর পরে হবে, তাই না? তাহলে এখন আমরা বিয়ে করে ফেলি। পরে আপনার পরিবার নিজেরাই বলবে ওকে ডিভোর্স দিতে। আর 2 বছর পর ওর অন্য কোথাও বিয়ে দিয়ে দিব আমরা। কথাগুলো খুব সহজভাবে বলা, যেন একটা মানুষের জীবন, একটা সম্পর্ক, সবকিছুই শুধু হিসেবের অঙ্ক। মরিয়ম আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। মায়েদের উত্তর শোনার আগে সে ধীরে ধীরে পেছন হাঁটা শুরু করলো। তার পা কাঁপছে, কিন্তু সে থামলো না। চারপাশটা ঝাপসা হয়ে আসছে, চোখে পানি জমেছে, নাকি দৃষ্টি নিজেই অস্পষ্ট হয়ে গেছে। সে বুঝতে পারছে না। তার মনে হলো, এটা কি কষ্ট? কিন্তু কিসের কষ্ট? এই বিয়ের টান, নাকি নিজের ভবিষ্যৎ নিয়ে হঠাৎ করে ভয়? সে নিজেই বুঝতে পারলো না। শুধু একটা জিনিস পরিষ্কার, তার ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে। হয়তো নিঃশব্দে, হয়তো ধীরে ধীরে। কলেজ থেকে বের হয়ে সে আর কোথাও থামলো না। সোজা বাসায় ফিরে এলো। দরজা বন্ধ করে চুপচাপ ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে বসে পড়লো। পুরো দিনটা সে ঘরেই কাটালো, বাইরে যায়নি, কারোর সাথে কথা বলেনি। সূর্যটা ধীরে ধীরে দিগন্তের কোলে ডুবে যাচ্ছিল। আকাশের রং বদলে যাচ্ছিল মুহূর্তে মুহূর্তে। কমলা, লাল, তারপর একরাশ ম্লান বেগুনি। চারপাশে এক ধরনের উদাসীনতা ছড়িয়ে পড়েছে। পাখিরা দল বেঁধে নেড়ে পিচ্ছে। দূরে কোথাও আজানের সুর ভেসে আসছে, নরম, শান্ত, অথচ কেমন যেন বুকের ভেতরটা হালকা করে চেপে ধরে। এই সন্ধ্যাটা অদ্ভুতভাবে নির্জন লাগছিল, যেন প্রকৃতিও আজ কিছুটা চুপচাপ, কিছুটা ভারী। মরিয়ম বিছানায় আধশোয়া হয়েছিল। মাথাটা সারাদিন ধরেই ব্যথা করছে। চোখ বন্ধ করলেও ভেতরটা অস্থিরতা থামছে না। একসময় বিরক্ত হয়ে উঠে বসলো সে। ভাবলো, এক কাপ চা হলে হয়তো একটু ভালো লাগবে। ধীরে ধীরে উঠে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরে ঢুকতেই দেখলো তার মা মহিরা বেগম আর চাচি, মানে মায়েদের মা আয়েশা বেগম, দুজনেই বসে কি যেন গম্ভীরভাবে আলোচনা করছেন। মরিয়ম চুপচাপ চুলায় পানি বসিয়ে দিল। তারপর ধীরে ধীরে তাদের পাশে গিয়ে দাঁড়ালো। চোখে একরাশ প্রশ্ন নিয়ে তাকালো আয়েশা বেগমের দিকে। কি হয়েছে বড় আম্মু? আয়েশা বেগম যেন এতক্ষণ ধরে জমে থাকা কথাগুলো একসাথে উগরে দিতে চাইলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আহারে, আমার চাচাতো বোন ফারদিনার মেয়েটার আকদ
হয়েছিল 1 বছর আগে। কথা ছিল মেয়েটার পড়াশোনা শেষ হলে তারপর আনুষ্ঠানিক বিয়ে হবে, কিন্তু এখন শুনছি ছেলেটা আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। কথাটা বলতে বলতেই তার গলাটা ভারী হয়ে এলো। এখন তো মেয়েটা ডিভোর্স হয়ে যাবে। বলতো কে বিয়ে করবে ওকে? বলেই তিনি হাই হুতাশ শুরু করলেন। মরিয়ম চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ভেতরে কোথাও একটা তীব্র খোঁচা লাগলো। মনে মনে সে তিক্ত স্বরে বলল, তা তো আপনার ছেলেও আমাকে ডিভোর্স দেবে। কিন্তু মুখে কিছুই প্রকাশ করলো না, বরং শান্ত গলায় বলল, তাদের তো কোনো অনৈতিক সম্পর্ক ছিল না, শুধু আকদ হয়েছে। মেয়েটা তো ছেলের বাসায়ও যায়নি, তাহলে মেয়েটা আবার বিয়ে করতে পারবে না কেন? তার কথায় যুক্তি ছিল, স্বাভাবিকতা ছিল, কিন্তু আয়েশা বেগম মাথা নেড়ে বলে, না রে, এই সমাজ মেয়েদের এত সহজে ভালোবাসে না। মেয়েদের ভুল না থাকলেও দোষটা ওদের গায়েই লাগে, কলঙ্ক লেগে যায়। মরিয়ম থমকে গেল, তার চোখ বড় হয়ে উঠল। মানে, এক কথা, বিয়ের জন্য মেয়েটার ক্যারিয়ার শেষ? আয়েশা বেগম নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, তা নয়তো কি? এই কয়েকটা কথাই যেন মরিয়মের ভেতরে ঝড় তুলে দিল। চুলায় বসানো চায়ের পানি তখন টগবগ করে ফুটছে, কিন্তু সে আর নড়ল না। কিছুক্ষণ পর হঠাৎ করে এগিয়ে গিয়ে চুলাটা বন্ধ করে দিল। চা আর বানানো হলো না। আর কিছু না বলে ধীরে ধীরে নিজের রুমের দিকে চলে গেল সে। পেছনে এখনো মা আর চাচির কথাবার্তা চলছিল, কিন্তু সেগুলো এখন আর স্পষ্ট শোনা যাচ্ছে না। মরিয়মের মাথায় তখন শুধু একটাই চিন্তা ঘুরছে, যদি আমার সাথে এমন হয়। তার বুকটা হালকা করে কেঁপে উঠল। আজ প্রথমবারের মতো সে নিজের ভবিষ্যৎ নিয়ে সত্যি ভয় পেয়ে গেল। মরিয়ম জানালার পাশে দাঁড়িয়ে আছে। বাইরে রাত নেমে গেছে, গভীর নিঃশব্দ। দূরে কোথাও কুকুরের ডাক, আর মাঝে মাঝে বাতাসে দুলে ওঠা গাছের শব্দ। তার চোখ দুটো স্থির, কিন্তু ভেতরে ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। মনে মনে সে ফিসফিস করে উঠল, জীবনটা এমন কেন? যখন আমি তাকে আমার জীবনে চাইতাম না, তখন সে আমার হয়ে গেল। আর এখন যদি সে চলে যায়, আমার জীবনটাই যেখানে ভেঙে পড়বে, ঠিক তখনই তার চলে যাওয়ার কথা। ঠোঁট কেঁপে উঠল তার। আমি তো কখনো তাকে চাইনি, কখনো না। তাহলে কেন এখন তার কথাগুলো এত লাগে? কেন তার আচরণ, তার অবহেলা, সবকিছু এত গায়ে লাগে? তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এটা কি ভালোবাসা, নাকি শুধু ভয়? নিজের ভবিষ্যৎ হারানোর ভয়। চোখের কোণে জল এসে জমলো। সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল। আমি তো কিছুই চাইনি, শুধু একটু শান্তি। তাহলে কেন সবকিছু এত জটিল হয়ে গেল? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। রাত বাজতে লাগলো। এই বাড়িতে একটা নিয়ম আছে, রাতের খাবার সবাই একসাথে খায়। কিন্তু আজ মরিয়মের খেতে যেতে একদম ইচ্ছে করছিল না। মাথার ভেতরটা ভারী, মনটা আরো ভারী। ময়রা বেগম এসে ডাকলেন, মরিয়ম, চলো খেতে আসো। সে আস্তে করে বলল, আম্মু, আমার খেতে ইচ্ছে করছে না। মায়েরা বেগম কিছুক্ষণ মেয়েকে খারাপ খেতে বলল, কিন্তু মেয়ে রাজি না হওয়াতে যা কে পাঠালেন। এরপর আয়েশা বেগম এসে বললেন, এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। তবুও মরিয়ম নড়ল না, বিছানায় বসেই রইল। কিন্তু কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়া শব্দ হলো। একজন কাজের লোক এসে বলল, বড় সাহেব ডেকেছেন। এই ডাকটা এড়ানোর উপায় নেই। মরিয়ম ধীরে ধীরে উঠে দাঁড়ালো, মুখটা একটু ঠিক করে নিয়ে নিচে নামলো। ডাইনিং টেবিলে গিয়ে দেখলো সবাই ইতিমধ্যে বসে আছে। হাশেম আলী, হামিদ আলী, মাহিদ, দাদি সবাই নিজেদের জায়গায়। ময়রা বেগম আর আয়েশা বেগম খাবার পরিবেশন করছেন। মরিয়ম চুপচাপ গিয়ে বসে পড়ল, কাকতালীয় ভাবে, ঠিক মায়েদের সামনে যে চেয়ারটা সেটাতে। সে একবারও তার দিকে তাকালো না। মাথা নিচু করে প্লেটে খাবার নিল। চামচ হাতে তুলে নিলেও খাওয়ার প্রতি কোনো মন নেই তার। তবুও নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, কিন্তু তার চোখ এড়ালো না। মাহিদ বারবার ফোনের দিকে তাকাচ্ছে, আঙুলগুলো দ্রুত নড়ছে, কাউকে মেসেজ করছে। মরিয়মের বুকের ভেতরটা হালকা করে কেঁপে উঠল। সে জানে কার সাথে। চোখ তুলে তাকাতে চাইল না সে, তবু অদৃশ্য এক টান বারবার তাকে বাধ্য করছিল। কিন্তু সে নিজেকে আটকে রাখলো। চামচ দিয়ে খাবার নাড়তে নাড়তে মনে মনে বলল, আমার হয়ে কেন আমার হলেন না? খাবারটা গলায় নামতে চাইছিল না। চারপাশে সবাই কথা বলছে, স্বাভাবিকভাবে খাচ্ছে, কিন্তু মরিয়মের কাছে সবকিছু যেন দূরের কোনো দৃশ্য। শুধু একটা জিনিসই বারবার তাকে আঘাত করছিল, তার সামনে বসে থাকা মানুষটা, যে তার, তবুও তার নয়। মাহিত খুব তাড়াতাড়ি খাবার শেষ করলো, কোনো কথাবার্তা না বাড়িয়ে উঠে পড়লো টেবিল থেকে। পেছনে গিয়ে হাত ধুয়ে আসার পর সোজা তাকালো মরিয়মের দিকে। এক মুহূর্ত দেরি না করে বলল, তাড়াতাড়ি খাবার শেষ করে আমার রুমে 1 কাপ কফি দিয়ে যাও। কথাটা বলে আর কোনো অপেক্ষা না করে হনহন করে নিজের ঘরের দিকে চলে গেল। মরিয়ম থমকে গেল। তার চামচটা তখনও প্লেটের মাঝখানে স্থির। চোখে একরাশ বিরক্তি জমে উঠল তার। মনে মনে সে চাপা গলায় বিড়বিড় করে উঠল, এটা কি আমাকে কফি মেশিন বানিয়ে নিয়েছে নাকি? ছোটবেলা থেকেই এই একই ব্যাপার। এই বাড়িতে নাকি মরিয়মের হাতের চা কফি সবার বিশেষ পছন্দ। মা চাচিরাও বলে, মরিয়মের হাতের চা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই বারবার খেতে ইচ্ছে করা তালিকায় যে এই কঠিন মানুষটা আছে, তা ভাবলে তার আরো রাগ হয়। সে আর খেতে পারলো না, চুপচাপ হাত ধুয়ে উঠে পড়লো। মনের ভেতর বিরক্তি জমে থাকলো, মুখে কিছু বলল না। রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরে ঢুকে কফির কাপ বের করতে করতে সে একটানা বিড়বিড় করতে লাগলো। কফি বানাতে বানাতে তার হাত যেন অভ্যাসের মতোই
কাজ করতে লাগলো। দুধ ঢালা, কফি মেশানো, চিনি দেওয়া, সবকিছু নিখুঁতভাবে। কিন্তু ভেতরে ভেতরে তার মনটা আজ আর আগের মতো হালকা নেই। একটা অদ্ভুত ভার, যেটার নাম সে এখনো ঠিক বুঝে উঠতে পারছে না। কফির কাপটা সাবধানে হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো মরিয়ম, মুখে বিরামহীন বিড়বিড়। ওই রিয়া চুন্নির কাছে কফি চাইতে পারে না, আমার কাছে চাইতে হবে। নিজে কিছু করবে না, শুধু হুকুম দিবে। খাচ্চর লোক একটা। রাগে তার চোখ মুখ শক্ত হয়ে আছে, কিন্তু পা থামেনি। মায়েদের রুমের সামনে এসে এক মুহূর্ত না ভেবে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে গেল সে। নক করার কথা মাথায় আসেনি। আর ঠিক তখনই ভেতর থেকে মায়ের বের হতে যাচ্ছিল। একটা জোর ধাক্কা, মরিয়মের হাত কেঁপে উঠল। আর পরের মুহূর্তে কাপটা কাত হয়ে পুরো গরম কফিটা ছিটকে পড়লো তার পেটের উপর। আহা! চিৎকারটা অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে এলো তার মুখ থেকে। মুহূর্তের মধ্যে গরম তরলটা কাপড় ভিজে চামড়ায় লেগে গেল। একটা তীব্র জ্বালাপোড়া ছড়িয়ে পড়লো তার পেট জুড়ে, যেন আগুন লেগেছে। মরিয়ম ঝটকা দিয়ে এক পা পিছিয়ে গেল। হাত দিয়ে নিজের পেটটা চেপে ধরল, যেন এতে করে জ্বালা কমে যাবে। চোখ দুটো শক্ত করে বন্ধ হয়ে গেল। ঠোঁট কেঁপে উঠছে, কিন্তু সে দাঁত চেপে নিজেকে সামলানোর চেষ্টা করছে। আহ! সে খুব আস্তে করে বলল, প্রায় ফিসফিসিয়ে। তার চোখের কোণে পানি চলে এসেছে, কিন্তু সে কান্না আটকানোর চেষ্টা করছে। শরীরের যন্ত্রণার চেয়েও যেন এই মুহূর্তে তার ভেতরে কষ্টটা বেশি তীব্র। শব্দ যেন তারই। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। কাপটা হাত ছুটে তফাস করে কার্পেটের উপর পড়ে গেল। নরম কার্পেট বলে তেমন শব্দ হলো না, কিন্তু তার ভেতরে সবকিছু যেন একসাথে ভেঙে পড়লো। গরমে পেটটা জ্বলে উঠেছে। না, শুধু জ্বালা না, যেন আগুন ধরে গেছে সেখানে। সে নিঃশ্বাস নিতে পারছে না ঠিক মতো। হাত দুটো কাঁপছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে পানিতে। তবুও সে কোনো শব্দ করছে না। মায়েদের দিকে তাকানোর সাহসটুকু যেন হারিয়ে ফেলেছে। ভয়, লজ্জা, যন্ত্রণা সব মিলে তার গলা বন্ধ হয়ে এসেছে। কষ্টে শরীরটা একটু কুঁকড়ে গেল। তারপর হঠাৎ করে নিজেকে সামলে নিয়ে দরজার দিকে দৌড় দিল। একটা অদ্ভুত তাড়না, এই জায়গা থেকে, এই মুহূর্ত থেকে পালিয়ে যাওয়ার তাড়না। কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগে মায়ের দ্রুত এগিয়ে এসে তাকে থামিয়ে দিল। পেছন থেকে এক হাত দিয়ে তার পুরো জায়গাটায় চেপে ধরলো, আর অন্য হাত দিয়ে দরজাটা বন্ধ করে দিল। স্পর্শটা পড়তেই মরিয়মের মনে হলো তার শরীরের ভেতর দিয়ে বিদ্যুতের মতো একটা ব্যথা ছুটে গেল। সে আর নিজেকে সামলাতে পারলো না। মাহিদ ভাই! লাগছে। চিৎকারটা এবার জোরে বেরিয়ে এলো। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, শরীরটা কাঁপছে, নিঃশ্বাসগুলো এলোমেলো হয়ে গেছে। সে নিজেকে সরাতে চাইছে, কিন্তু শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে তার কাছে সবকিছু ঝাপসা, ঘর, দেয়াল, দরজা, এমনকি নিজের শরীরটাও যেন নিজের মনে হচ্ছে না। মাহিদ হঠাৎ করেই তার হাতটা শক্ত করে চেপে ধরল। কোনো কথা না বলে এক টান দিয়ে তাকে নিয়ে গেল বিছানার দিকে। সবকিছু এত দ্রুত ঘটলো যে মরিয়ম বুঝে ওঠার আগেই ধাক্কা। সে গিয়ে সোজা বিছানার উপর পড়ল। শরীরটা হালকা লাফিয়ে আবার থেমে গেল নরম গদির উপর। আবারও কষ্টে শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে। পেটের জ্বালাটা তখনও থামেনি, বরং নড়াচড়ার কারণে আরো যেন ছড়িয়ে পড়ছে। সে তাড়াতাড়ি উঠে বসার চেষ্টা করল, কিন্তু শরীরটা ঠিকমতো সাড়া দিচ্ছে না। হাতটা স্বতঃস্ফূর্ত ভাবে গিয়ে চেপে ধরল পোড়া জায়গাটা। চোখে পানি ভরে গেছে, দৃষ্টি ঝাপসা, কিন্তু এই যন্ত্রণার মাঝেও তার চোখ বারবার চলে যাচ্ছে মায়েদের দিকে। এই মানুষটা, এই রূপটা সে আগে কখনো দেখেনি। চোখে কোনো নরম ভাব নেই, নেই কোনো দয়া, বরং এক অদ্ভুত কঠোরতা, যেন ভেতরে জমে থাকা কিছু একটা আচমকা বাইরে বেরিয়ে এসেছে। মরিয়ম হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার ভেতরে ব্যথা যেমন জ্বলছে, ঠিক তেমনই একটা প্রশ্ন ধীরে ধীরে মাথা তুলছে। এই মানুষটা আসলে কে? তার বুক ধড়ফড় করছে। সে কিছু বলতে চাইছে, কিন্তু শব্দগুলো গলায় আটকে যাচ্ছে। মরিয়ম কোনো রকমে নিজেকে সামলে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। পেটের জ্বালায় শরীরটা কাঁপছে, তবুও সে দরজার দিকে এগোতে চাইল। এই মুহূর্ত থেকে, এই মানুষের সামনে থেকে বেরিয়ে যাওয়ার এক মরিয়ার চেষ্টা। ঠিক তখনই মায়েদের গলা বজ্রপাতের মতো ঝরে পড়ল। বাপ চাচাদের দেখাতে চাচ্ছিস আমি তোর উপর কফি ফেলে দিয়েছি? কথাটা শুনে মরিয়ম থমকে গেল। চোখ বড় বড় করে তাকালো তার দিকে। এতটা অন্যায় অভিযোগ সে যেন কল্পনাও করেনি। কাপা গলায় তাড়াতাড়ি বলল, ভাই প্লিজ যেতে দিন, আমি কাউকে কিছুই বলবো না। আর আপনি তো কিছু করেন নাই, দোষ তো আমারই। কথাগুলো বলতে বলতে তার গলাটা আরো ভেঙে গেল, কিন্তু মাহিদের চোখে কোনো রকম ভাব ফুটলো না, বরং আরো কঠিন হয়ে উঠলো সে। ঠান্ডা রুক্ষ গলায় বলল, এখান থেকে 1 ইঞ্চি নড়লে পা কেটে ফেলবো, বেয়াদব মেয়ে। শব্দগুলো যেন ছুরি হয়ে বিঁধলো। মরিয়ম আর কিছু বলতে পারলো না, চুপচাপ আবার বিছানার কিনারায় বসে পড়লো। হাত দিয়ে নিজের পেটটা চেপে ধরে আছে। জ্বালাটা এখনো কমেনি, বরং আরো বাড়ছে। তার চোখ দিয়ে চুপচাপ পানি গড়িয়ে পড়ছে। সে শব্দ করছে না, খাচ্ছে না, শুধু সহ্য করছে। মাথাটা নিচু, দৃষ্টি ঝাপসা। তারপর মায়ের ড্রয়ার খুলে ভেতর থেকে একটা মলম বের করলো। ঢাকনাটা খুলতে খুলতে তার মুখের ভাবটা আগের মতোই কঠিন, কিন্তু তার চোখে খুব ক্ষণিকের জন্য যেন কিছু একটা নড়ে উঠলো।
মরিয়ম সেটা খেয়াল করলো না। সে তখন শুধু নিজের ব্যথাটুকুই টের পাচ্ছে, শরীরেরও আর মনেরও। মাহিদ কোনো কথা না বলে হঠাৎই নিচে বসে পড়ল মরিয়মের পায়ের কাছে। মরিয়ম চমকে উঠল। এই আচরণটা একদমই অপ্রত্যাশিত। সে বিছানায় বসে আর মাহিদ নিচে দুহাত দিয়ে তার হাঁটু ধরে টেনে একটু নিজের দিকে আনলো। মরিয়মের শরীরটা কেঁপে উঠল। ব্যথা, ভয় আর অস্বস্তি একসাথে মিশে গেছে। তারপর যখন মাহিদ আর কামিজের দিকে হাত বাড়ালো, সে হঠাৎ শব্দ করে উঠল, কি কি করছেন মাহিদ ভাই? তার কণ্ঠে স্পষ্ট আতঙ্ক। মাহিদ বিরক্ত গলায় বলল, চুপচাপ বস এখানে। মরিয়ম আরো অস্থির হয়ে উঠল। কিন্তু কামিজে ধরছেন কেন? এক মুহূর্তের জন্য মাহিদের মুখে বিরক্তি ফুটে উঠল। তারপর ঠোঁট বাঁকিয়ে এমন একটা কথা বলল যা শুনে মরিয়ম পুরোপুরি থমকে গেল। বিয়ে তো করেই ফেলছি, বাসর তো এখনো বাকি, ওইটার প্রিপারেশন নিচ্ছি, ডিস্টার্ব করিস না। মরিয়মের চোখ বড় হয়ে গেল, মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। তার গলায় অবিশ্বাস, বিভ্রান্তি সব একসাথে। মাহিদ হালকা তাচ্ছিল্যের সুরে বলল, না, হ্যাঁ। কিন্তু তার চোখের ভেতরে সেই কথার মতো কোনো ইঙ্গিত ছিল না। পরের মুহূর্তে সেই বিরক্ত ভঙ্গিতে বলল, ড্রামা কম কর, পুরো জায়গায় ওষুধ লাগাতে দে, না হলে ফোসকা পড়বে। মরিয়ম থমকে রইল। কয়েক সেকেন্ড আগে যে ভয়টা তাকে চেপে ধরেছিল তা ধীরে ধীরে অন্য কিছুর সাথে মিশে গেল। লজ্জা, রাগ আর একটু অদ্ভুত স্বস্তি। মায়ের তখন ইতিমধ্যে সাবধানে তার কামিজের পুরো অংশটা একটু সরিয়ে দেখার চেষ্টা করছে, যেন যতটা সম্ভব কম কষ্ট দিয়ে। তার স্পর্শ এবার আগের মতো শক্ত না, বরং অদ্ভুতভাবে নিয়ন্ত্রিত। মরিয়ম নিঃশ্বাস আটকে বসে রইল। ব্যথাটা এখনো আছে, কিন্তু তার থেকেও বেশি অনুভূত হচ্ছে এই অদ্ভুত পরিস্থিতি। এই মানুষটা একই সঙ্গে এতটা কঠোর, আবার ঠিক এই মুহূর্তে এতটা খেয়াল রাখা। মরিয়ম বুঝতে পারছে না সে ঠিক কি অনুভব করবে। মায়ের যখন ধীরে ধীরে মরিয়মের জামাটা পোড়া জায়গা থেকে সরালো, মরিয়মের পুরো শরীরটা কেঁপে উঠল। একটা অদ্ভুত অনুভূতি, ব্যথার সঙ্গে মিশে থাকা অস্বস্তি আর এক অজানা লজ্জা। এই প্রথম এতটা কাছে এলো মাহিদ, এতটা কাছে যে তার নিঃশ্বাসের উষ্ণতাও যেন স্পষ্ট টের পাওয়া যায়। মরিয়মের গলা শুকিয়ে গেল, হাত দুটো শক্ত হয়ে বিছানার চাদর আঁকড়ে ধরলো। কাপা গলায় বলল, মাহিদ ভাই, আমি লাগাতে পারবো। তার কণ্ঠে অনুরোধ, অস্বস্তি সব মিশে আছে। কিন্তু মাহিদ থামলো না। ঠান্ডা নিয়ন্ত্রিত গলায় বলল, চুপচাপ এখানে বস, শব্দ করবি না। কথাটা খুব জোরে বলা না, তবুও তাতে এমন একটা কর্তৃত্ব ছিল যা শুনে মরিয়ম আর কিছু বলার সাহস পেল না। সে নিঃশব্দে বসে রইল। মনে হলো তার শ্বাস নেওয়ার শব্দটাও যেন খুব বড় হয়ে গেছে। প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা নড়াচড়া সবকিছু যেন মায়েদের কাছে স্পষ্ট হয়ে ধরা পড়ছে। তার বুক দ্রুত উঠানামা করছে, চোখ নামিয়ে রেখেছে, তাকানোর সাহস নেই। মায়ের খুব মনোযোগ দিয়ে মলমটা হাতে নিয়ে ধীরে ধীরে পোড়া জায়গায় লাগাতে শুরু করলো। তার স্পর্শ এবার সাবধানে, যেন কষ্টটা কমানোর চেষ্টা করছে। মরিয়ম দাঁত চেপে বসে রইল। মলম লাগানো শেষ হতেই মায়ের হাতটা সরিয়ে নিল। এক মুহূর্ত নষ্ট না করে আগের মতো সেই কঠিন গলায় বলে উঠল, যা নিজের রুমে যা। কথাটা খুব সাধারণ, কিন্তু সুরটা যেন আবার আগের সেই দূরত্বটা টেনে আনলো। মরিয়ম তখনও চোখ বন্ধ করে বসেছিল। লজ্জায় তার মুখ গরম হয়ে আছে, বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করছে। মায়েদের কথা কানে যেতেই তার লজ্জাটা যেন আরো বেড়ে গেল। সে দ্রুত চোখ খুলল, কিন্তু তাকালো না তার দিকে। এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো। তার পা কাঁপছিল হালকা, তবুও নিজেকে সামলে নিল। তারপর প্রায় দৌড়ে বের হয়ে গেল মায়েদের রুম থেকে। দরজাটা পেরিয়ে করিডোরে এসে থামলো না, সোজা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভেতরে এসে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো কিছুক্ষণ। তার বুক উঠানামা করছে দ্রুত। হাতটা ধীরে ধীরে গিয়ে ছুলো পেটের সেই জায়গাটা যেখানে এখনো হালকা জ্বালা আছে, কিন্তু তার থেকে বেশি কিছু যেন থেকে গেছে। মাথা নিচু করে চোখ বন্ধ করলো সে। আপনি একটু দূরে থাকলে হয়তো এতটা কষ্ট হতো না। সমস্যা হলো আপনি কাছেও থাকেন আবার থাকেনও না। সকালটা আজ কেমন জানি ধোয়াটে লাগছে মরিয়মের কাছে। সবকিছু ঠিকই আছে, রোদ উঠেছে, বাড়ির ভেতরে লোকজনের হাঁটা চলা, রান্নাঘর থেকে শব্দ, তবুও যেন তার ভেতরে কিছু একটা ঠিক জায়গায় বসছে না। ঘুম ভাঙার পর অনেকক্ষণ সে বিছানায় বসেছিল চুপচাপ। গত রাতের কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন করে উঠছে। সে নিজেই বুঝতে পারছে না ব্যথাটা শরীরে না মনে। শেষে ধীরে ধীরে উঠে পড়লো। কলেজে যাওয়ার জন্য তৈরি হতে হতে হঠাৎই মাথায় একটা চিন্তা এলো। চিন্তাটা প্রথমে অদ্ভুত লাগলো, তারপর ধীরে ধীরে সেটাই যেন ঠিক মনে হলো। লুকিয়ে রেখে লাভ কি? সবাই সবকিছু জানুক। আগে কার সাথে বিয়েটা করলেন? কলেজে ঢুকতে প্রতিদিনের মতোই সে চেনা কোলাহল। কেউ সিঁড়ি বেয়ে উঠছে, কেউ নিচে নামছে, করিডোরে দাঁড়িয়ে গল্প। সবকিছু আগের মতোই, শুধু মরিয়মের ভেতরটা আগের মতো নেই। সে ধীরে ধীরে গিয়ে তার বান্ধবীদের পাশে বসে রইল। ওরা তখন হাসাহাসি করছে, সে কি পড়েনি, কোন স্যার কেমন, এসব নিয়ে গল্প চলছে। মরিয়মও বসে রইল, কিন্তু মনটা অন্য কোথাও। কিছুক্ষণ পর হঠাৎই সে বলল, তোদের একটা কথা বলবো। ওরা থেমে তার দিকে তাকালো। কি? মরিয়ম একটু থামলো। কথাটা বলার আগে সে নিজেই যেন
ভেবে নিল শেষবারের মতো। তারপর একদম স্বাভাবিক গলায় বলল, আমার বিয়ে হয়ে গেছে। কথাটা এমনভাবে বলল যেন খুব সাধারণ একটা তথ্য, কিন্তু ওদের জন্য সেটা মোটেও সাধারণ ছিল না। কি? কখন? কার সাথে? একসাথে কয়েকটা প্রশ্ন চলে এলো। মরিয়ম একটু চোখ নামিয়ে বলল, বাসায়। হঠাৎ করেই হয়েছে। আর একটু থেমে খুব আস্তে যোগ করলো, মাহিত স্যারের সাথে। এইবার কেউ কিছু বলল না। কয়েক সেকেন্ড ওদের মুখের চেহারাটা বদলে গেল, অবাক, অবিশ্বাস আর একটু অস্বস্তি। মরিয়ম হালকা গলায় বলল, তোরা প্লিজ এইটা কাউকে বলিস না। আমি চাই না ব্যাপারটা ছড়াক। কথাটা বলে সে ব্যাগ থেকে খাতা বের করতে লাগলো, যেন বিষয়টা এখানেই শেষ। কিন্তু ভেতরে ভেতরে সে জানে এই কথাটা থামবে না, থামার কথাও না। করিডোরে যেমন শব্দ একবার উঠলে চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনই এই কথাটাও ছড়াবে। মরিয়ম কিছু বলল না আর। হয়ে এলো হঠাৎই। একজন একটু ইতস্তত করে বলল, কিন্তু মাহিত স্যার আর রিয়া ম্যামকে তো দেখে মনে হয় মানে ওরা একে অপরকে পছন্দ করে। কথাটা বলে সে মরিয়মের দিকে তাকালো, যেন নিজের কথাটাই নিজে ঠিক বিশ্বাস করতে পারছে না। মরিয়মের চোখে একটুও পরিবর্তন এলো না। সে খুব শান্ত গলায় বলল, রিয়া ম্যামকে পছন্দ করলে ওনাকে বিয়ে করতো। কথাটা ছিল ছোট, কিন্তু ভেতরে চাপা কিছু একটা স্পষ্ট বোঝা গেল। কেউ আর তৎক্ষণাৎ কিছু বলল না। তারপর আরেকজন আস্তে করে বলল, সেটাও ঠিক। আবার একটা নীরবতা। মরিয়ম এবার খাতা খুলে কলম হাতে নিল। মনে হলো সে কথাটা এখানেই শেষ করতে চায়। আর কিছু বাড়ালো না। কথাটা ছড়াতে খুব বেশি সময় লাগলো না। সকালে সেই ছোট্ট ফিসফিসটা কেমন করে যে এক ক্লাস থেকে আরেক ক্লাসে পৌঁছে গেল কেউ ঠিক বলতে পারবে না। কিন্তু ছুটির আগেই প্রায় সবাই জেনে গেল মাহিত স্যার আর মরিয়মের বিয়ে হয়েছে। করিডোরে হাঁটলে টের পাওয়া যাচ্ছে ব্যাপারটা। দুজন দাঁড়িয়ে কথা বলছিল। মরিয়ম পাশ দিয়ে যেতেই হঠাৎ চুপ। তারপর একটু দূরে গিয়ে আবার ফিসফিস, ওই যে, ওই না, হ্যাঁ রে, ওই মরিয়ম। সিরিয়াসলি? স্যারের সাথে? কথাগুলো খুব আস্তে বলা হলো, যেন ইচ্ছে করে শোনানো হচ্ছে। মরিয়ম মাথা নিচু করে হাঁটতে থাকলো, যেন কিছুই শুনছে না। কিন্তু প্রতিটা শব্দ তার ভেতরে কোথাও গিয়ে ঢুকছে। ক্লাসে ঢুকলেও অবস্থা বদলালো না। কেউ খাতা খুলে বসে আছে, তবুও চোখ বারবার তার দিকেই যাচ্ছে। কেউ সরাসরি তাকিয়ে আবার চোখ সরিয়ে নিচ্ছে। চারপাশটা অস্বাভাবিকভাবে সচেতন, আর সেই অসচেতনতার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে সে নিজে। স্টাফ রুমের দিক থেকেও কথাটা ছড়িয়ে পড়েছে। একজন স্যার হালকা হেসে বললে, মাহিত, কংগ্রাচুলেশন। মাহিত থামলো না, শুধু একবার তাকালো। মুখে কোনো হাসি নেই, বিরক্তিও নেই, একটা ঠান্ডা নির্লিপ্ত দৃষ্টি। সে সংক্ষেপে বলল, এগুলো নিয়ে এখন কথা না বলাই ভালো স্যার। তারপর আর কিছু না বলে চলে গেল, যেন বিষয়টা তার জন্য গুরুত্বহীন। রিয়া করিডোরের একপাশে দাঁড়িয়ে ছিল। সে আগে থেকেই জানতো মাহিদের বিয়ে হয়েছে। এই সত্যটা তাকে আগেই ভেতর থেকে ভেঙে দিয়েছিল। কিন্তু আজ যে কথাটা সে শুনলো সেটা আলাদা। কে একজন বলেছিল মেয়েটা নাকি আমাদেরই ডিপার্টমেন্টের। মরিয়ম নামটা কানে যেতে তার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। সে স্থির হয়ে গেল কয়েক সেকেন্ড। তার চোখের দৃষ্টি বদলে গেল। অবিশ্বাস, অপমান আর এক ধরনের দহর একসাথে জমে উঠলো সেখানে। সে ভাবতো যার সাথে বিয়ে হয়েছে সে হয়তো অচেনা কেউ, কোনো দূরের মেয়ে। কিন্তু নিজের চোখের সামনে প্রতিদিন দেখা সেই মেয়েটা নিজেরই কলেজের ছাত্রী, এই সত্যিটা সে মেনে নিতে পারল না। হঠাৎ করে তার শরীরটা যেন জ্বলে উঠল ভেতর থেকে। অসহ্য এক জ্বালা, যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। তার হাত কেঁপে উঠল, ঠোঁট শক্ত করে চেপে ধরল সে। কিছু বলার শক্তি নেই, কিছু জিজ্ঞেস করারও না। সে শুধু ব্যাগটা তুলে নিল, মুখ ঘুরিয়ে নিল সবার কাছ থেকে। চোখের পানি এবার আর আটকানো গেল না। মাথা নিচু করে হাঁটতে শুরু করলো। কেউ ডাকলো, থামলো না। সিঁড়ি দিয়ে নামার সময় একবার পা হোঁচট খেলো, তবুও থামেনি। গেট পার হয়ে বের হয়ে গেল, চোখে পানি, বুকের ভেতর আগুন আর ভাঙা এক অহংকার নিয়ে। আর এই সবকিছু মাঝখানে মরিয়ম চুপচাপ বসে রইল, খাতা খোলা, কলম হাতে, কিন্তু কিছুই লেখা হচ্ছে না। চারপাশে তার নাম ঘুরছে, আর সে নিজেই যেন নিজের ভেতরে গুটিয়ে যাচ্ছে। মনে হলো সে নিজেই একটা দরজা খুলে দিয়েছে, আর এখন সবাই সেই দরজা দিয়ে ঢুকে পড়েছে। কিন্তু ভেতরের গল্পটা সেটা কেউ জানে না, শুধু সে জানে। আর হয়তো মাহিত। কলেজ ছুটি হলে ঠিক 3টায়। বিকেলের আলো তখন নরম হয়ে এসেছে। রোদটা আর তেমন তীব্র নয়, হালকা সোনালি আবার ছড়িয়ে পড়েছে চারদিকে। গেটের সামনে ভিড়। কেউ হাসতে হাসতে বের হচ্ছে, কেউ তাড়াহুড়ো করে রিক্সা ডাকছে, কেউ আবার দাঁড়িয়ে গল্পে মশগুল। সবকিছু স্বাভাবিক, কিন্তু আজ মরিয়মের কাছে কিছু স্বাভাবিক লাগছে না। সে চুপচাপ নিজের ব্যাগটা গুছিয়ে নিল, খাতা কলম ঠিক করে কাঁধে তুলে নিল ব্যাগটা। একবার চারপাশে তাকালো, কিন্তু কারো চোখের দিকে তাকালো না। মাথা নিচু করে ধীরে ধীরে ক্লাসরুম থেকে বের হয়ে করিডোর পার হয়ে গেটের দিকে হাঁটতে লাগলো। গেট পেরিয়ে রাস্তায় পা রাখতেই হঠাৎ একটা কালো বিএমডব্লিউ এসে তার সামনে ব্রেক কষে থামলো। ঘটনাটা এত হঠাৎ ছিল যে মরিয়ম ভয় পেয়ে এক ঝটকায় পেছনে সরে গেল। বুক ধক করে উঠল, আর রাগ ভয়ে মিশে চিৎকার করে উঠল,
এখন শালারে আমাকে উপরে পাঠানোর ব্যবস্থা করছিস। তার গলায় রাগ থাকলো, ভয়টা স্পষ্ট, কিন্তু পরের মুহূর্তে তার চোখ গাড়িটার দিকে পথে সবকিছু বদলে গেল। 1 সেকেন্ডের মধ্যে তার মুখের ভাব পাল্টে গেল, রাগটা মিলিয়ে গেল, শ্বাসটাও যেন কোথাও উড়ে গেল। এই গাড়িটা সে চেনে, খুব ভালো করে চেনে, মায়েদের গাড়ি। ধীরে ধীরে গাড়ির কালো কাচটা নিচে নামলো। ভেতর থেকে মায়েদের ঠান্ডা নির্লিপ্ত দৃষ্টি বেরিয়ে এলো। কোনো কথা না বলে সে শুধু হাত তুলে ইশারা করলো, গাড়িতে উঠো। একটা নিঃশব্দ আদেশ, কিন্তু তাতে অদ্ভুত একটা চাপা জোর আছে। মরিয়মের গলা শুকিয়ে গেল। সে দ্রুত মাথা নাড়ল। না, ঠোঁট দিয়ে শব্দ বের হলো না, কিন্তু তার চোখ আর শরীরে বলে দিল সে উঠবে না। চারপাশে তখনও লোকজন আছে, কে সরাসরি তাকাচ্ছে না, তবুও এমন দৃশ্য চোখ এড়ানোর মতো নয়। মায়েদের চোখ একটু সরু হয়ে এলো। সে এবার নিচু কিন্তু স্পষ্ট গলায় বলল, গাড়িতে উঠো মরিয়ম। এইবার আর ইশারা না, সরাসরি নির্দেশ। মরিয়ম এক পা পিছাতে গিয়ে থেমে গেল। বুকের ভেতরটা কাঁপছে। আজ সারাদিনের সব ঘটনা, সব কথা মিলে সে নিজে যেন দুর্বল হয়ে পড়েছে। তবু সে আবার আস্তে করে মাথা নাড়ল। না, কিন্তু এই নাটা আগের মতো শক্ত না, বরং ভাঙা, কাঁপা, অনিশ্চিত এক অস্বীকৃতি। মরিয়মের সেই কাঁপা নাটা শুনে মায়েদের চোখের দৃষ্টি বদলে গেল। এক মুহূর্তে তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। চোয়াল শক্ত হয়ে গেল এতটাই যে পাশ থেকে দেখলেও বোঝা যায় দাঁত চেপে আছে সে। স্টিয়ারিং এর উপর রাখা আর আঙুরগুলো ধীরে ধীরে মুঠো হয়ে উঠল। শিরাগুলো ফুলে উঠেছে। তার চোখের ভেতরে এক ধরনের দমিয়ে রাখা আগুন, যে আগুন সে চেঁচিয়ে প্রকাশ করে না, কিন্তু নীরব থাকলেই আরো ভয়ঙ্কর লাগে। চারপাশে সবকিছু যেন থেমে গেছে, শুধু তার সেই কঠিন দৃষ্টি সরাসরি গিয়ে পড়েছে মরিয়মের উপর। মরিয়ম 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল। এই রূপটা সে চেনে। এটা এমন রাগ যেটা বাইরে ফাটলে ঝড় হয়ে যাবে। সে আর কিছু বলল না, কিছু বলার সাহসও পেল না। ধীরে ধীরে গাড়ির দরজা খুলে নিঃশব্দে ভেতরে উঠে বসলো। সবার মতো অবস্থাও না। রাস্তার মাঝে দাঁড়িয়ে তর্ক করলে কি হবে সেটা সে খুব ভালো করেই জানে। মাহিদার একটাও কথা বলল না, শুধু একবার তার দিকে তাকালো, একটা ঠান্ডা কঠিন দৃষ্টি, তারপর চোখ সরিয়ে নিল। সামনে তাকে ইগনিশনে চাবি ঘোরাতে গাড়িটা গর্জন তুলে স্টার্ট নিল। স্টিয়ারিং শক্ত করে ধরে সে গাড়িটা রাস্তায় বের করে দিল। ভেতরে নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের শব্দ আর দুজন মানুষের অদ্ভুত অস্বস্তিকর নীরবতা একসাথে চলতে লাগলো। গাড়িটা অনেকক্ষণ ধরে চলছে। কখন 3টা পেরিয়ে 4টা বাজতে বসেছে মরিয়ম ঠিক খেয়ালই করেনি। জানালা বাইরে তাকাতেই তার বুকটা কেমন ধক করে উঠল। আশেপাশে আর শহরের কোনো চেনা দৃশ্য নেই। বড় বড় গাছ, ঘন সবুজ, ফাঁকা রাস্তা, কোথাও কোথাও এমন নিস্তব্ধতা যেন মানুষজনই নেই। রাস্তার দুপাশে গাছগুলো মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে, আলো ঠিকমতো ঢুকছে না। মরিয়মের হঠাৎ মনে হলো এটা যেন কোনো জঙ্গলের রাস্তা। তার গলা শুকিয়ে এলো, ভয়টা ধীরে ধীরে চেপে বসছে। সে আস্তে করে বলল, মাহিদ ভাই, এটা কোথায়? মায়ের চোখ না ঘুরিয়ে ঠান্ডা গলায় বলল, তোর শ্বশুর বাড়ি। মরিয়ম একদম বোকার মতো তার দিকে তাকালো। ওইটা তো আপনার বাড়িই, এখানে আবার কোন দুঃখে যেতে হবে? কথাটা শেষ হতেই হঠাৎ করে মায়ের জোরে ব্রেক কষলো। গাড়িটা এক ঝটকায় থেমে গেল। মরিয়ম সামনে একটু ঝুঁকে আবার সিটে ঢেকে গেল। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। মাহিদ এবার ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকাল, চোখে সে চেনা কঠিন দৃষ্টি। সে একদম সরাসরি প্রশ্ন করলো, আমি না করার পরও আমাদের বিয়ের কথা সবাইকে কেন বললে? প্রশ্নটা শুনে মরিয়মের ভয়টা একটু অন্যরকম হয়ে গেল, রাগে মিশে গেল। সে ঠোঁট বাঁকিয়ে বলল, ও মা, আপনি হাঙ্গা করতে পারবেন আর আমি বললেই দোষ? এটা কিন্তু ঠিক না মাহিদ ভাই। কথাটা শেষ হতেই মাহিদের মুখের রং পাল্টে গেল। সে ধমক দিয়ে উঠল, এই বেয়াদব, কিসব ভাষা ব্যবহার করছিস? মরিয়ম বিন্দু মাত্র ভয় না পেয়ে সোজা তাকিয়ে বলল, হাঙ্গা মানে জানেন না নাকি মাহিদ ভাই? হাঙ্গা মানে হচ্ছে বিয়ে, ওই আমাদের যে হলো কিছুদিন আগে, ওটাই। তার গলায় এবার এক ধরনের খোঁচা, একরাশ জেদ। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। এই গল্পের পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।